হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের এই ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের ক্লাস 8-এর অঙ্ক করাবো। ক্লাস 8-এর 3 নম্বর চ্যাপ্টার মূলদ সংখ্যার ধারণা। তো সেই 3 নম্বর চ্যাপ্টার মূলদ সংখ্যার ধারণা আজকে তোমাদের শুরু করব। মূলদ সংখ্যার মধ্যে আছে কি কি করাবো: স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, মূলদ সংখ্যার মধ্যে বিভিন্ন সম্পর্ক, এই সমস্ত কিছু তোমাদের আজকে তুলে ধরবো। পৃষ্ঠা নাম্বার 31 থেকে যতটা সম্ভব আমি দেওয়ার আজকে চেষ্টা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, মূলদ সংখ্যা জানার আগে প্রথমে আমরা কি কি জানবো। প্রথমে হচ্ছে অখণ্ড সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, মূলদ সংখ্যা কি। আচ্ছা, যখন আমরা কোনো সংখ্যা ধরি সেটা কি 1 থেকে লেখা শুরু করি, 1 2 3 4 এরকম অসংখ্য সংখ্যা আছে, এদিকে যত যাবো ততই বাড়তে থাকবে। তাহলে যদি কোনো সংখ্যার দল 1 থেকে শুরু হয় তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্বাভাবিক সংখ্যার আগে শূন্যটাকেও তো ধরা হয়, 0 1 2 3 4, তাহলে শূন্যটাকে ধরলে সেটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে দেখো, অখণ্ড সংখ্যার মধ্যে দেখো স্বাভাবিক সংখ্যার দলটাও রয়েছে। যেমন কেন 1 থেকে শুরু হয়েছে, আবার স্বাভাবিক সংখ্যা শুধু 1 থেকে শুরু হয়েছে। তার মানে যদি আমরা অখণ্ড ধরি তাহলে শূন্যটাকে নিয়ে বলবো অখণ্ড সংখ্যা, আর যদি শুধু স্বাভাবিক সংখ্যা বলি তাহলে শুধু 1 থেকে শুরু হবে। তাহলে আমরা বলতে পারি কি, সমস্ত স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। কেন? অখণ্ড সংখ্যার মধ্যে শূন্য আছে, আর শূন্যটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। এবার দেখো, যদি আমরা 3 থেকে 5 বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে কি হয়, 3 থেকে 5 বিয়োগ যায় না, তাই 5 থেকে 3 বিয়োগ করতে হয়। সেই ক্ষেত্রে চিহ্ন হয় বড়টার, আমরা জানি, তাহলে সেটা -2 হয়ে যায়। তাহলে দেখো, আমরা যখন অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা বললাম, সব কিন্তু পজিটিভে আমরা হিসাব করি, প্লাসে মানে ধনাত্মকে হিসাব করি। তাহলে এখানে যেহেতু মাইনাসটা আসলো, তাহলে এই মাইনাস সংখ্যাগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। তার মানে কি, 0 থেকে শুরু করে ডান দিকে +1 +2 এরকম অসংখ্য ধনাত্মক সংখ্যা আছে, বাঁ দিকে -1 -2 এরকম অসংখ্য সংখ্যা আছে। এই মাইনাস এবং প্লাস সমস্ত সংখ্যা এবং শূন্য এদেরকে নিয়ে একসাথে পূর্ণ সংখ্যা তৈরি হয়। এবার হচ্ছে মূলদ সংখ্যা কী জিনিস। মূলদ সংখ্যা বলতে বোঝায় যে যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়, যেখানে q ≠ 0। মানে কি, মানে যদি কোনো সংখ্যাকে আমরা এই p/q আকারে মানে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেটাকেই বলা হয় মূলদ সংখ্যা। বিভিন্ন হতে পারে, 3/7, 2/3, 5/2, 1/3, 0/4, ঠিক আছে? তাহলে দেখো, 0/4টাও মূলদ সংখ্যার মধ্যে ধরবে। কেন? p/q আকারে ধরেছি, কিন্তু q যেন 0 না হয়, মানে জিনিসটা যেন এরকম না হয়। 5 দিয়ে যেমন 0কে ভাগ করা যায় না, 0কে 5 দিয়ে ভাগ করা যায়, সেটা উত্তর 0 হয়, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সেই ক্ষেত্রে সেটা অসংজ্ঞাত হয়ে যায়। অসংজ্ঞাত হয়ে যায়, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটার উত্তর পাওয়া যায় না, সেটা অসংজ্ঞাতে ধরা হয়। তাহলে তার জন্যই বলছি যে মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করলে যদি q ≠ 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে মূলদ সংখ্যা বলে। তাহলে বলো, এই 7কে কি আমরা মূলদ সংখ্যা বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। কেন? 7-এর নিচে আমরা 1 বসাতেই পারি, কারণ 7-এর নিচে 1 বসানো যায়, 1 বসানো তাই বলে যে সমস্ত অখণ্ড সংখ্যাও মূলদ সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যাও মূলদ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা। কেন? আমরা -5/2 এটাকেও মূলদ সংখ্যা ধরতে পারি, ঠিক আছে? p যেখানে -5 হয়ে যাবে, q সেখানে 2 হয়ে যাবে, তাই এদের সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। এগুলো এবার মুছে দিই। আচ্ছা, এবার দেখো, নিজে করি 3.1 এর যে অঙ্কগুলো সমাধানের অঙ্ক, এখানে x এর মান বার করতে হবে, এবং তোমাকে বলতে বলেছে যে x এর মান বার করা মানে সমীকরণের বীজ বার করা, ঠিক আছে? তাহলে সেই বীজগুলো আমরা কি পেয়েছি, মূলদ সংখ্যা পেয়েছি না অন্য কোনো সংখ্যা পেয়েছি, তাহলে সেটা বার করে দেখতে হবে। সমাধানের অঙ্ক বা দিয়ে অঙ্ক শুরু করতে হয়। তাহলে x এর মান এক পাশ থেকে আরেক পাশে গেলে আমরা জানি কি উল্টে যায়, গুণ হলে ভাগ হয়, যোগ হলে বিয়োগ হয়, ঠিক আছে? তাহলে x এর সাথে 5টা গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাই 30/5 অর্থাৎ কত হবে? 6, 5 6 30। তাহলে x এর মান কত আসলে এখানে? 6। 2 এর অঙ্কটা এবার করতে হবে কি, দেখো, এখানে যেহেতু এটা ভগ্নাংশ আছে, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, অতএব এটা ভগ্নাংশ, মানে ভগ্নাংশের যোগ যেভাবে করে সেভাবে করব। হরে দিয়ে লসাগু করতে হয়, 1 হাত দিয়ে লসাগু করলাম, 1 দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা হবে সেটা দিয়ে ওপরটাকে গুণ করব। তাহলে 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 2x-কে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4x। একইভাবে 2 দিয়ে 2কে ভাগ করব, মানে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, যেটা ভাগফল আসবে সেটা দিয়ে ওপরটাকে গুণ করতে হয়। এটা সমস্ত ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম। কেমন? তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওপরটাকে গুণ করলে যেটা আছে সেটাই হয়ে যায়, = 5। এবার x যোগ বিয়োগ হবে 4x + x,
তার মানে 5x হয়ে যাবে -1, আর দুইটা এর সাথে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে। সুতরাং কী পেলাম দেখো, 5x = 5 × 10, আর মাইনাস একটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, উল্টে যায় এক পাশ থেকে আরেক পাশে গেলে। তার মানে কী হয়ে গেল দেখো, x = 11/5। ঠিক আছে, তাহলে x এর মান এখানে পেলাম 11/5। এবার দেখি 3-এর অঙ্কটা কী পাই। একইভাবে দেখো এক্সগুলোকে এক পাশে নিয়ে চলে আসবো, তাহলে প্লাস x/10 আছে এই পাশে আসলে -x/10, আর -2/7টা এই পাশে আসলে মানে +2/7টা এই পাশে আসলে -2/7 হয়ে যাবে। আচ্ছা, বাদ দিয়ে অঙ্ক শুরু করা যায়, অ্যারো চিহ্ন দিয়েও অঙ্ক শুরু করা যায়। তাহলে এখানে 5 আর 10-এর লসাগু করলে কত হয়, 5 × 10 মানে 10ই হয়। এবার কী করবো, হর দিয়ে লসাগুকে ভাগ করবো, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে xকে গুণ করলে 2x, মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, আর ওপরে তাহলে 1 দিয়ে গুণ করলে xই হবে। এখানে কত আছে, যা আছে সেটা লিখে দিলাম। এবার কি হবে, 2x থেকে x মাইনাস করলে শুধু x পড়ে থাকে, সমান 10টা এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ 10, তাহলে সমান x = কত পেলাম, -10 × 20, 20/7। এটাকে মিশ্র ভগ্নাংশে নেওয়া যায়, সেটা নিলাম না। এবার এটা করি, দেখো x/4 যা আছে তাই থাকলো, এইটাকে এই পাশে নিয়ে চলে যাব, +1/2 আছে এই পাশে, +1/2টা এখানে -1/2 হয়ে যাবে, সমান কী পাবো, x তাহলে +1/2 -1/2 কেটে 0 হয়ে গেল, 0, আর এখানে 4 ভাগ আছে এই পাশে আসলে গুণ হয়ে যাবে, সমান x এর মান এখানে 0 পেলাম। দেখো এবার দেখো তোমাকে বলেছে এই প্রতিটি সমীকরণের বীজ আমরা কি পেলাম। দেখো এখানে এই মান পেয়েছিলাম 6, তার মানে এটা একটি স্বাভাবিক সংখ্যা, এখানে পেয়েছি একটা ভগ্নাংশ, আর এখানে পেয়েছি একটা ভগ্নাংশ, সেটা ঋণাত্মকের ছিল, এখানে পেয়েছি 0। তার মানে দেখতে পাচ্ছি সবকটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। যেমন এটাকে আমরা 6/1 লিখতে পারি, এটা তো p/q আকারে প্রকাশ আছে, এটাও p/q আকারে আছে, জাস্ট মাইনাস আছে, সেটাকেও মূলদ সংখ্যা বলে। আর 0/1 সেটাকে আমরা লেখা যায়, 0/1 কি 0/7, 0/5, যেভাবে আমরা খুশি সেভাবে লিখতে পারি, জাস্ট নিচে 0 না থাকলেই হলো। 0/ স্বাভাবিক সংখ্যা, উত্তর 0ই হয়। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, সমস্ত বীজ আমাদের কিন্তু মূলদ সংখ্যাই পেলাম। ঠিক আছে, এবার আমরা কী বার করবো, মূলদ সংখ্যার মধ্যে সম্পর্ক বলতে কি, মূলদ সংখ্যা যোগ করলে কি হয়, মূলদ সংখ্যা বিয়োগ করলে কি হয়, সেই সমস্ত সংখ্যা আমরা এখন দেখব। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার তোমাদের 34 নম্বর পৃষ্ঠায় যে ছকটা আছে, যে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, এগুলো কি হতে পারে সেগুলো কীরকম আমি একটু বুঝিয়ে দিই। মানে দুটো অখণ্ড সংখ্যা নিলে যোগফলও কি অখণ্ড সংখ্যায় আসবে, বিয়োগফলও কি অখণ্ড সংখ্যায় আসবে, গুণফলও কি অখণ্ড, এটা দেখতে হবে। পূর্ণ সংখ্যা, তার মানে আমরা যদি যে কোনো পূর্ণ সংখ্যা দিই, পূর্ণ সংখ্যা যোগফল কি পূর্ণ সংখ্যা আসবে, গুণফল পূর্ণ সংখ্যা আসবে, সেগুলো দেখে তোমাদের বলতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো দুটি একটি পূর্ণ সংখ্যা নেই, বইতে যেটা আছে সেটাই লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বইতে দেওয়া আছে 5 ও 8, 5 আর 8কে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, দেখো 8 আর 5 13 হয়, তার মানে এটাকেও আমরা বলতে পারি যেটা অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে। বিয়োগফল মনে করো 5 - 8 করলাম, 8 - 5 করলে কত হবে, 3 হবে, তাহলে 3টাকে অখণ্ড সংখ্যা বলা যায়। কিন্তু 5 - 8, 5 থেকে 8 বিয়োগ যায় না, তার মানে এই ক্ষেত্রে -3 হয়ে যাবে, তাহলে -3কে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি না, -3 পূর্ণ সংখ্যার মধ্যে হয়ে যায়। তাহলে কি দেখলাম, অখণ্ড সংখ্যা যোগফল সবসময় অখণ্ড সংখ্যাই হবে, কিন্তু বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা নাও হতে পারে। গুণের ক্ষেত্রে কি হবে, দেখো 5 × 8 কত হয়, 5 × 8 = 40, তাহলে 40কেও আমরা অখণ্ড সংখ্যা বলতে পারবো। আচ্ছা, এবার দেখি ভাগফল কি হয়। ভাগফল 5/8 মানে কি 5/8 হবে, আর 8/5 মানে 8/5 হবে। তাহলে এটা ভাগ যাচ্ছে না, তার মানে এটা অখণ্ড সংখ্যা না, এটা একটা মূলদ সংখ্যা, এটা ভগ্নাংশে চলে আসলো। তাহলে এর থেকে কি বুঝলাম, যে অখণ্ড সংখ্যা যোগফল আর গুণফল সর্বদা অখণ্ড সংখ্যাই হবে, কিন্তু বিয়োগফল এবং ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। কেন সর্বদা কেন হবে না, কারণ 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 2, তাহলে 6 একটা অখণ্ড সংখ্যা, 3ও একটা অখণ্ড সংখ্যা, ভাগফল 2 সেটাও একটা অখণ্ড সংখ্যা। তাহলে কিছু কিছু ক্ষেত্রে ভাগফল অখণ্ড সংখ্যা হতে পারে, তাই বলছে সর্বদা ভাগফল নাও হতে পারে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এবার যে কোনো দুটি পূর্ণ সংখ্যা দিই, বইতে 7 ও -9 আছে, তুমি যে কোনো দিতে পারো, মনে করো 3 আর -5 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এবার কি করব, যোগফল, তাহলে যোগ করো, 3 যোগ -5 কত হয়, -2 হবে। ঠিক আছে, আর পূর্ণ সংখ্যা মানে আমরা জানি 0 থেকে ডান দিকে যে ধনাত্মকগুলো সেগুলো তো থাকবেই, বাঁ দিকে যে ঋণাত্মকগুলো সেগুলো, টোটালটাকে নিয়ে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এখানে একটা প্লাস নিলাম, একটা মাইনাস নিলাম, তাহলে যোগফল দেখলাম পূর্ণ সংখ্যাই আসলো। বিয়োগফল দেখি, 3 - -5 কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 আর 3 8 হয়ে যাবে, তাই তো। তাহলে বিয়োগফলটাও আমরা দেখলাম পূর্ণ সংখ্যার মধ্যেই আসলো, কেন এটা ধনাত্মক থাকবে। এবার দেখি গুণফল কি আসে, 3 × -5, তাই তো। তাহলে কত হবে, 3 × 5 = 15, -15, তাহলে গুণফলও আমার ঋণাত্মক সংখ্যা, অতএব পূর্ণ সংখ্যা আসলো। ভাগফল দেখি,
3/-5, তার মানে এটা -3/5ই থাকবে, তাহলে এটাকে ভাগ গেল না, ঠিক আছে। তাহলে এটাকে যেহেতু আমরা যদি -10/5 ধরতাম তবে সেই ক্ষেত্রে কিন্তু -2 সেটা পূর্ণ সংখ্যা পেতাম। তাহলে কি দেখলাম যে সব সময় যে পূর্ণ সংখ্যায় আসবে এমন কোনো কথা নেই, পূর্ণ সংখ্যা নাও আসতে পারে, যেমন 3/5 আসলে এটা মিলল না। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি পেলাম, যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা আসবে, বিয়োগফল সর্বদা, গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নাও আসতে পারে। এবার মূলদ সংখ্যা কী কী নিতে পারি, মনে করো 3/7 নিলাম, আরেকটা 2/5 নিলাম, ঠিক আছে। তাহলে যোগ করলে কি হবে, 3/7 যোগ 2/5, তাহলে এদের লসাগু 7 আর 5 35 হবে। তাহলে কি হবে, 3×5 15 যোগ, এটা আমি আর ডিটেলস দেখালাম না, ঠিক আছে। এটা যেহেতু যোগ করাটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য অন্য জিনিস, উদ্দেশ্য কি যে মূলদ সংখ্যা আসে কিনা সেটা দেখব, তাই সরাসরি করলাম। 7 × 14, তাহলে কত হবে 29/35, তাই তো। তাহলে দেখো 29/35 এটা একটা ভগ্নাংশ যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এবার দেখি বিয়োগফল কি হয়, 3/7 বিয়োগ 2/5, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 5 × 7 35, 3×5 15 বিয়োগ 7 × 14, তাহলে এখানে কত পাচ্ছি, 15 থেকে 14 বিয়োগ করলে 1/35, তাহলে এইটাও একটা ভগ্নাংশ, অতএব এটাও একটা মূলদ সংখ্যা। গুণফল কি হবে, 3/7 গুণ 2/5, তার মানে ওপরে কাটাকুটি যায় না, ওপর নিচে কাটাকুটি যাচ্ছে না, তাই সরাসরি গুণ হয়ে যাবে, 3 × 6 5 × 7 35, 6/35, এটাও একটি মূলদ সংখ্যা, কেন p/q আকারে প্রকাশ করতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার ভাগটা দেখি, 3/7 ভাগ 2/5, তাহলে ভাগটাকে গুণ করলে সেটা উল্টে যায়, তাহলে এটা 5/2 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি দেখো, 3×5 15, 7 × 14, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা মূলদ সংখ্যা পেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস বলছি দেখো একটু পরে, মূলদ সংখ্যা কী পেলাম, যোগফল সর্বদা মূলদ সংখ্যায় আসবে, বিয়োগফলও সর্বদা মূলদ সংখ্যায় আসবে, গুণফলও সর্বদা মূলদ সংখ্যায় আসবে। আচ্ছা, ভাগফলও সর্বদাই মূলদ সংখ্যা আসবে, কিন্তু যদি কোনো মূলদ সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ না করি, তার মানে কী বোঝাতে চাইছি, আমরা জানি p/q হতে পারে, কিন্তু q যেন not = 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা পাবো। তাহলে যদি 0 দিয়ে ভাগ না করি তাহলে সেই ক্ষেত্রে দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা মূলদ সংখ্যাই হবে, নইলে 0 দিয়ে ভাগ করলে তার উত্তর অসংজ্ঞাত বেরোবে, ঠিক আছে। তাহলে এখানে সেটাই বলেছে দেখো, a ও b দুটি মূলদ সংখ্যা হলে a + b মূলদ সংখ্যা হবে, a - b অথবা b - a ও মূলদ সংখ্যা হবে, a গুণ b মূলদ সংখ্যা হবে, কিন্তু a ভাগ b সর্বদা মূলদ সংখ্যা যখন b not = 0। বোঝা গেছে। চলো এবার পরের অঙ্কগুলো করি। 35 নম্বর পৃষ্ঠায় যে ছকটা আছে দেখো, বিভিন্ন মূলদ সংখ্যা নিয়েছে, এবার মূলদ সংখ্যাগুলো যোগ বিনিময় নিয়ম মেনে চলে কিনা, বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে কিনা, গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিনা, কিংবা ভাগ বিনিময় নিয়ম মেনে চলে কিনা সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে আমাকে বিনিময় নিয়ম জিনিসটা কি সেটা প্রথমে বুঝতে হবে। বিনিময় নিয়ম বলতে কি, দেখো 2 + 3 যদি যেটা হবে, এবার এটাকে পাল্টে দেবো, মানে 3টাকে আগে নিয়ে চলে আসবো, 2টাকে পরে নিয়ে চলে আসবো, তাহলে সেই ক্ষেত্রে দুটো এক হয় কিনা সেটাকেই দেখতে বলেছে। এই জিনিসটাকে বলা হয় বিনিময় নিয়ম, মানে প্রথমটা পরে আসবে, পরেরটা প্রথমে আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে প্রথমে তোমাকে দেখতে হবে যে যোগ বিয়োগ গুণ ভাগ কোন ক্ষেত্রে এক হচ্ছে। তাহলে যে কোনো দুটি মূলদ সংখ্যা নিয়ে, মনে করো 2/3 নিলাম আর একটা 1/5 নিলাম, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে এটা যোগের ক্ষেত্রে দেখছি, আমরা যোগের ক্ষেত্রে দেখছি যে বিনিময় নিয়ম মেনে চলে কিনা। কিভাবে দেখতে হবে, 2/3 যোগ 1/5, আরেকবার 1/5 যোগ 2/3, দেখো দুটো ক্ষেত্রে মান একই আসছে কিনা। এটা কত হবে, 3×5 15, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 × 2 = 10, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 × 1 = 3, তার মানে কত পেলাম 13/15। এবার দেখি এটা বিনিময় করেছি, এই ক্ষেত্রে কত পাই, এই ক্ষেত্রে 3×5 15, 3×5 15, 3 × 1 = 3, 5 × 2 = 10, এই ক্ষেত্রে আমার 13/15 আসলো। তাহলে দেখো দুটো ক্ষেত্রে আমার একই মান পেলাম, সুতরাং মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, এটা প্রমাণ হলো। এবার দেখি বিয়োগটা মেনে চলে কিনা সেটা দেখি। একই সংখ্যা নিয়ে মনে করো 2/3 বিয়োগ 1/5, আর এদিকে 1/5 বিয়োগ 2/3, কী হবে দেখো, 3×5 15, একইভাবে 5 × 2 = 10 বিয়োগ 3, অর্থাৎ কত হবে 7/15। আর এই ক্ষেত্রে কত হবে দেখো, 3×5 15, 3 বিয়োগ 5 × 10, মানে কত হলো এখানে -7/15। কেন, 3 বিয়োগ 10, বড়টার থেকে ছোটটা বিয়োগ করছি, সেক্ষেত্রে মাইনাস চলে আসবে,
দেখো এখানে 7/15, এখানে -7/15, তার মানে দুটো কি বিনিময় নিয়ম মেনে চললো না, নট ইজ ইকুয়াল টু সমান আসলো। তার মানে কি হয়ে দেখলাম যে মূলত সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। এবার দেখি গুণ আর ভাগের ক্ষেত্রে কি পাই, এগুলো মুছে দিই। দেখো এবার দুটো মূলত সংখ্যা নিয়েছি একইভাবে, এবার দেখি গুণের বিনিময় নিয়মে 2/3 গুণ 1/5, 1/5 গুণ 2/3। তাহলে এই ক্ষেত্রে কত হয় দেখো, নিচে 3 5 15, ওপরে 2 1 2, এখানেও নিচে 3 5 15, ওপরে 2 1 2। তাহলে এটা বিনিময় নিয়ম মেনে চললো, ঠিক আছে। আচ্ছা এবার দেখি ভাগ, তাহলে 2/3 ভাগ 1/5 আর 1/5 ভাগ 2/3। তাহলে এই ক্ষেত্রে কত হয় দেখো, 2/3 এটাই থাকবে, পরেরটা গুণ করলে ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে কত পাচ্ছি দেখো, 5 গুণে 10, 10/3 পেলাম। এক্ষেত্রে কত পাই দেখো, 1/5 গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যাবে, সুতরাং 3/10। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা ভাগটা উল্টো দেখলাম, যে মূলত সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। এখানে 10/3 আসলো, এখানে 3/10 আসলো। তাহলে জিনিসটা কি দেখলাম, যদি দুটো সংখ্যা এ আর বি নিই, তাহলে এ যোগ বি সমান সমান বি যোগ এ, সেটা প্রথমে দেখলাম। আচ্ছা এ বিয়োগ বি নট সমান সমান অসমান বি বিয়োগ এ, কারণ যোগ বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে গুণের ক্ষেত্রে কি দেখলাম, এ গুণ বিও যা সমান সমান বি গুণ এও তাই। কিন্তু ভাগের ক্ষেত্রে কি দেখলাম, এ ভাগ বি অসমান বি ভাগ এ, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে দেখাতে বলেছে যে মূলত সংখ্যা যোগ বিয়োগ এগুলো বিনিময় নিয়ম মেনে চলে কিনা, ঠিক আছে। এবার চলো নেক্সট অঙ্ক করি। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের 36, 37, 38 পৃষ্ঠার যে উদাহরণের অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো কোষে দেখির মধ্যেও আছে। তাই আমি এগুলো এখন দেখালাম না, যখন কোষে দেখির অঙ্কগুলো করাবো তখন আমি একসাথে বুঝিয়ে দেবো, কারণ এই অঙ্কগুলোই ওখানে আছে, ঠিক আছে। তো আমি এখন করাচ্ছি কি 39 পৃষ্ঠায় যে নিজে করি 3.2 এর অঙ্কগুলো, সেগুলো করাচ্ছি আর স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, যে 2/9 এর সাথে ড্যাশ যোগ করলে 0 পাবো। 2/9 এর সাথে ড্যাশ যোগ করলে 0 পাবো। আচ্ছা সবসময় মনে রাখবে, যদি একই সংখ্যা হয়, একই সংখ্যা মানে একই সংখ্যা যদি বিপরীত চিহ্ন হয়, তাহলে তাদের যোগফল সর্বদা 0 হয়, ঠিক আছে। যেমন +4 -4, মানে 4 থেকে 4 বিয়োগ করলে একমাত্র 0 হবে, 5 থেকে একমাত্র 5 বিয়োগ করলে 0 হবে, তাই না। তাহলে দেখো এর সাথে কত বলেছে, এর সাথে কত যোগ করলে 0 হবে, তাহলে কি জাস্ট চিহ্নটাকে পাল্টে দিলেই হয়ে যাবে। তাহলে +2/9 আছে, তাহলে উত্তর হবে কি -2/9, ঠিক আছে। যেমন এখানে যদি +5 থাকে, তাহলে তার বিপরীত চিহ্ন কী হবে, -5, তাহলে এদের যোগফলই আমার হয়ে যাবে 0, ঠিক আছে। তাহলে এটা একের অঙ্ক হয়ে গেল, আশা করি বোঝা গেছে। 2 এর অঙ্কটা দেখো বলেছে -9/3 এর সাথে ড্যাশ যোগ করলে, একইভাবে -9/3 এর সাথে ড্যাশ যোগ করলে কত পাবো, 0 পাবো। তা তোমরাই বলো কি হবে, কি বললাম, একই সংখ্যা জাস্ট বিপরীত চিহ্ন হয়ে গেলেই উত্তর 0 হয়ে যায়। তাহলে -9/8 আছে, সেটা কি হবে +9/8, কেমন। তাহলে এটা বিপরীত চিহ্ন হয়ে গেলে একই সংখ্যা 0 হয়ে যাবে। 3এরটা বলেছে যে -5/2 এর সাথে ড্যাশ যোগ করলে 0 পাবো, ড্যাশ যোগ করলে 0 পাবো। তাহলে এই ক্ষেত্রে একইভাবে দেখো, এই মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা যদি বাইরে নিয়ে আসে তাহলে কী হয়ে যাবে, কী হয়ে যাচ্ছে +5/2, তাই না। তার মানে +5/2, তাহলে এর উল্টো কী হয়ে যাবে বলো, -5/2, ঠিক আছে। তাহলে -5/2 যদি যোগ করি তাহলে কি হচ্ছে, এটা মাইনাস, এটা দুটো মাইনাস, এটা যদি ভেতরে একটা মাইনাস হতো তাহলে সেই ক্ষেত্রে উত্তর আলাদা হতো। এটা মাইনাসে আছে, তাহলে মাইনাসে তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু -5/2 না, এটা আসলে +5/2। তাহলে +5/2 এর সাথে কত যোগ করলে 0 পাবো, -5/2, বোঝা গেছে। আচ্ছা তারপরে দেখো 4এরটা বলেছে যে 5/8 এর সাথে কত গুণ করলে 1 পাবো, কত গুণ করলে 1 পাবো। আচ্ছা 1 মানে কি, মনে করো 2 এর সাথে কত গুণ করলে 1 পাবো, এর অনন্যক। অনন্যক মানে কি, ওই সংখ্যাটাকে উল্টে দিলে তার অনন্যক হয়ে যাবে। যেমন 2/3 এর অনন্যক কি হবে, 3/2। একে একে অপরের সাথে গুণ করো, দেখো নিচের 3 উপরের 3 কেটে গেল, উপরের 2 নিচের 2 কেটে গেল, তাই এদের গুণফল 1। তাহলে কি পেলাম, একটা সংখ্যার ওই সংখ্যাটার অনন্যক দিয়ে যদি তাকে গুণ করা হয় তাহলে তার গুণফল সর্বদা 1 হয়। তাহলে 5/8 আছে, তাহলে এর অনন্যক কি হবে, 8/5, কেমন। তাহলে এর অনন্যক 8/5 বলে, দেখো নিচের 8 ওপরের 8 কেটে গেল, ওপরের 5 নিচের 5 কেটে গেল, উত্তর আসলো 1। তার মানে কোনো ভগ্নাংশের তার অনন্যক দিয়ে গুণ করলে তার উত্তর আমরা 1 পাবো। দেখো এবার 5এরটা কি আছে, -3/9 এর সাথে -3/9 এর সাথে কত গুণ করলে 1 পাবো, তাই তো।
হ্যাঁ, তাহলে আমি কি বললাম, একটা সংখ্যার যদি আমরা তার অনন্যক দিয়ে গুণ করি তাহলে -3/9 আছে, তাহলে এর অনন্যক কি হবে -9/3। দেখো এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর ওপরে 3 নিচের 3 নিচের 9 ওপরের 9, মানে চিহ্ন আমার একই থাকবে, তার অনন্যক চিহ্ন কোনো পাল্টায় না, চিহ্ন একই যা আছে তাই থাকবে, জাস্ট অনন্যক মানে কি শুধু ভগ্নাংশটা উল্টাবে, 3/9 ছিল 9/3 হলো, আর চিহ্ন মাইনাসই থাকবে। কেন, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, অতএব উত্তর কী হবে -9/3। একে এক অপরের সাথে গুণ করলে 1 হয়ে যায়। চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার 6 অঙ্কটা তোমাকে বলেছে যে বিনিময় ও সংযোগের নিয়মের সাহায্যে গুণ করি। বিনিময় সংযোগ দুটো নিয়ম একসাথে অ্যাপ্লাই করতে বলেছে। কীরকম আমি একটু দেখিয়ে দিই। মনে করো A গুণ B গুণ C গুণ D আছে, তাহলে কীরকমভাবে অঙ্কটা করব, এটাকে প্রথমে একসাথে করব, মনে করো এটাকে একসাথে করলাম, তাহলে এরকম আছে। এবার এর মধ্যে বিনিময় নিয়ম করব। জিনিসটা কি হলো, C গুণ B করব, B গুণ C আছে, C গুণ B করব, তাহলে এখানে এটা দেখো এটা বিনিময় নিয়ম হয়ে গেল। এবার সংযোগ কোনটা কি করব, এটার সাথে এটাকে অ্যাড করব, মানে A গুণ C আলাদা করব আর B গুণ D আলাদা করব। এটাকে দেখো এটাকে বলা হয় বিনিময় ও সংযোগ নিয়ম, ঠিক আছে। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে কি করব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 7/9 গুণ মাইনাস এইটা আর এটা একসাথে নিয়ে চলে আসবো, -11/25 গুণ -89/41, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, গুণ 5/121, আর পুরোটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। কেন, ভেতরে দুটো ব্র্যাকেট চলে আসলো, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, এদের মধ্যে বিনিময় নিয়ম করব, তাহলে বাকি যা আছে তাই থাকবে। তুমি এখানে থার্ড ব্র্যাকেট না দিলেও চলবে, ঠিক আছে। তাহলে কি হবে, এদের মধ্যে আমি বিনিময় নিয়ম করব, এটাকে চলে আসবে আগে, -89/41 গুণ -11/25 গুণ 5/121 হলো। এবার দেখো কি করব, এটাকে এর সাথে নিয়ে আসবো, এটাকে এর সাথে নিয়ে আসবো, কেমন। তাহলে সেটা কি করব, 7/9 গুণ -89/41 গুণ -11/25 গুণ 5/121। ব্র্যাকেটে লিখবো কি, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে পাই, ঠিক আছে। বিনিময় করে দিলাম, আবার সংযোগ এর সাথে এটা ওর সাথে ওটা সংযোগ করে দিলাম, কেমন। এবার দেখবো কাটাকুটি যায় নাকি, এটা ব্র্যাকেটে রাখবো, যেহেতু মাইনাস দুটো চিহ্ন একসাথে থাকে না, তাই এটা ব্র্যাকেট হয়ে যাবে, আর এটা তখন সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। এবার দেখি কাটাকুটি যায় নাকি, 9 দিয়ে 81 যায় না, তাই তো 89 আছে, তার মানে কারোর সাথে কারোর কাটাকুটি যাচ্ছে না, তার মানে কি হবে, উপরে উপরে গুণ হয়ে যাবে, নিচে নিচে গুণ হয়ে যাবে। তো 9 × 9, 4 নং 36, আর উপরে মাইনাস 7 নং 63, হাতে 6, 7 টা 56, 6 62, তাই তো, গুণ। এটাও একইভাবে 5 দিয়ে কাটাকুটি করে, 5 5 25, 11 দিয়ে কাটলে -1 রইল, আর এখানে 11 কে 11, 11 কে 11, কত পেলাম, মাইনাস ওপরে কিছু নেই মানে 1, আর নিচে 5 11 55, ঠিক আছে। এবার এটা একে অপরের সাথে গুণ হবে, কেউ কারোর সাথে কাটাকুটি যাচ্ছে না, তার মানে গুণ হয়ে যাবে। উপরে কত হচ্ছে, আর নিচে 55 দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে। গুণ করে যা হবে সেটা বসাতে হবে, চলো গুণটা করি, 3 6 9 আর 55, কত পেলাম, 2 0 2 9 5, এটা হয়ে যাবে উত্তর। তো ফ্রেন্ডস, নিজে করে 3.2 এর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেলো। এরপরে আছে কোষে দেখি 3। তো পরের দিন কোষে দেখি 3 সমস্ত অঙ্ক আমি একটা ক্লাসে শেষ করব। ওর জন্য আমি আর আজকে বেশি ক্লাসটা বাড়ালাম না, আজকে ক্লাস এত পর্যন্তই থাক। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার সাথে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।